উচ্চ শুল্ক হার, নীতি সহায়তার অভাব এবং বৈশ্বিক চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করতে না পারায় সম্প্রসারিত হচ্ছে না রপ্তানি বহুমুখীকরণ। এছাড়া পণ্য বৈচিত্র্যকরণে তেমন বিনিয়োগ না আসাও এর বড় কারণ বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা, যারা বলছেন শুল্কের যৌক্তিকীকরণ রপ্তানিতে বহুজাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ না বাড়লে সুফল মিলবে না রপ্তানি বহুমুখীকরণে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2 দশকেরও বেশি সময় ধরে দেশে আলোচনা হচ্ছে পণ্য বহুমুখীকরণের, তবে দীর্ঘ এই সময়ে অগ্রগতি নগণ্য। এখনো মোট পণ্য রপ্তানির 80% বেশি তৈরি পোশাকের দখলে। 90-এর দশকে 118 কোটির পোশাক রপ্তানি এখন পৌঁছেছে $3,500 কোটি উপরে। এ সময় এই খাত থেকে রপ্তানি বাড়লেও তেমন উদ্যোগ নেওয়া হয়নি পণ্য বৈচিত্র্যকরণের। উদ্যোক্তাদের দেওয়া তথ্য মতে এখনো দেশের তৈরি পোশাকের 90% কটন পোশাকের দখলে, বাকিটা ম্যানমেড ফাইবারের, যদিও ভিন্ন চিত্র বিশ্ববাজারে। যে কোনো কিছুতে নতুন যেতে হলে সেখানে কিছু ইনসেন্টিভ লাগে এবং কিছু পলিসিগত সাপোর্ট লাগে। এইটার যে বিভিন্ন উপকরণ, র মেটেরিয়ালসগুলি, সেখানে ডিউটি অথবা কোথাও ভ্যাট ইত্যাদি বসে রাখা হয়েছে। আবার কোথাও গিয়ে দেখা গেছে যে ডিউটি প্রত্যাহার করছে, সেখানে এটি রেখেছে, আবার এটি হইলে এটির উপরে ভ্যাট রেখে দেওয়া হয়েছে। তৈরি পোশাক খাতের বাইরে নন গার্মেন্টস আইটেম হিসেবে পরিচিত আরও 1400 পণ্য রপ্তানি হয় দেশ থেকে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী সেসব পণ্য রপ্তানি থেকে 2023-24 অর্থবছরে আয় এসেছে $834 কোটি, যা মোট রপ্তানি আয়ের মাত্র 19%। পোশাক খাতের মতো এসব খাতেও নেই পণ্য বৈচিত্র্যকরণের তেমন উদ্যোগ। তাই তো ঘুরে ফিরে 1 বিলিয়ন বা তার নিচে ঘুরপাক খাচ্ছে চামড়া, প্রক্রিয়াজাত কৃষি পণ্য, হোম টেক্সটাইল কিংবা পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়। আমার প্রোডাক্টটা একটা তাদের কাছে গ্রহণযোগ্য একটা প্রোডাক্টের জায়গাতে নিয়ে যেতে গেলে যে ডিজাইনের একটা ঘাটতি আছে, সেখানে আমাদের ফোকাস করা দরকার। সেই পণ্যগুলো উদ্যোক্তারা তৈরি করার ক্ষেত্রে যে হিউম্যান রিসোর্স আছে, সেই রিসোর্সটা কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি বা স্কিল আপগ্রেড করতে পারি, এবং সর্বোপরি উদ্যোক্তারা স্থানীয় বাজার এবং ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যেতে তাদের ফাইন্যান্সিয়াল যে ল্যাকিংটা আছে, সেই জায়গাতে কিন্তু সরকারের যেই সাপোর্টগুলো আছে সেভাবে আমরা পাচ্ছি না। বিশ্লেষকরা বলছেন রপ্তানি বহুমুখীকরণে এগোতে হলে কমাতে হবে একক খাত হিসেবে পোশাকের উপর নির্ভরতা। পোশাকের মতো সমান নীতি সহায়তা দিতে হবে অন্যান্য খাতেও। এছাড়া বৈশ্বিক চাহিদা অনুযায়ী পণ্যের ডিজাইন ও গুণগত মান রক্ষা করতে হবে। এজন্য অর্থায়ন, অবকাঠামো ও শুল্ক কাঠামোর যৌক্তিকীকরণ ও রপ্তানির পরিবেশ উন্নয়নের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বাংলাদেশের বাণিজ্য নীতিতে আমরা যেটা করেছি, আমরা উচ্চ শুল্ক হার সবসময় রাখার চেষ্টা করেছি। উচ্চ শুল্ক হার থাকলে যেটা হয়, আভ্যন্তরীণ বাজারের মধ্যে ওই জিনিসগুলোর দাম অনেক বেড়ে যায়। কাজে তখন যারা ইনভেস্ট করেন তারা মনে করেন যে ডোমেস্টিক মার্কেটে ওই পণ্যগুলো বিক্রি করলেই তো তাদের প্রফিট বেশি, তখন তারা এক্সপোর্ট মার্কেটের দিকে যেতে চান না। নন গার্মেন্ট সেক্টরে এখন আমরা গ্লোবাল চ্যানেলে এখনও কিন্তু আমরা লিঙ্ক করতে পারি না আমাদেরকে নিজেদেরকে। পৃথিবীতে দেখা যায় যে রপ্তানি বাণিজ্যের শতকরা 65 থেকে 70 ভাগই আসে হচ্ছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনগুলোর দিক থেকে। বাংলাদেশের কনটেক্সটে কিন্তু আমাদের মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস এখনও সেরকম নাই, মানে বিদেশি ইনভেস্টমেন্ট সেরকম নাই। যদি আমরা এফডিআই আরও বেশি আনতে পারতাম, এফডিআই ফার্মসগুলো তারা গ্লোবাল সাপ্লাই চেনের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত থাকে, ফলে তাদের পক্ষে কিন্তু রপ্তানি বাড়ানোটা সোজা হয়। তথ্য বলছে 2023-24 অর্থবছরে সবচেয়ে বেশি $43 কোটি সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে পোশাক ও টেক্সটাইল খাতে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।